কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। আজকে আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায়ের নিউক্লিয়াস নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। নিউক্লিয়াস আগে আমরা দেখে নিই নিউক্লিয়াস কি, নিউক্লিয়াস কাকে বলে। কোষের যে অঙ্গাণুটি প্রোটিন ও লিপিড নির্মিত দ্বিস্তরী ডাবল ঝিল্লি দ্বারা আবৃত থেকে কোষের যাবতীয় জৈবনিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে তাকে নিউক্লিয়াস বলা হয়। কোষের যে অঙ্গাণুটি কোষের যাবতীয় জৈবনিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে তাকে নিউক্লিয়াস বলা হয়। এটি কে আবিষ্কার করেন? 1831 সালে সর্বপ্রথম বিজ্ঞানী রবার্ট ব্রাউন এটি আবিষ্কার করেন। কয়টি করে থাকে? একটি কোষে সাধারণত একটি নিউক্লিয়াস বিদ্যমান থাকে, তবে কতিপয় ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াস একাধিকও থাকতে পারে। আর একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট কোষের এরূপ অবস্থাকে সিনোসাইট বলা হয়। অর্থাৎ তখন ওই একাধিক নিউক্লিয়াসযুক্ত কোষটিকে সিনোসাইটিক কোষ বলা হয়। আবার কিছু কোষ কিন্তু রয়েছে যাতে নিউক্লিয়াস বিদ্যমান থাকে না, যেমন মানুষের লোহিত রক্তকণিকা, এতে কোনো নিউক্লিয়াস থাকে না। উদ্ভিদের ছিপ কোষ, এতে কোনো নিউক্লিয়াস থাকে না। আদি কোষে তো নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস থাকেই না। নিউক্লিয়াস এর গঠন কেমন? নিউক্লিয়াস গোলাকার, উপবৃত্তাকার, মূলীয় আকার, এরকম বিভিন্ন আকারের হতে পারে। প্রতিটি নিউক্লিয়াস প্রধানত 4টি অংশ নিয়ে গঠিত হয়ে থাকে। সে অংশগুলো কি? একটি হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেন, আরেকটি হচ্ছে নিউক্লিওলাস, অপরটি নিউক্লিওপ্লাজম এবং সর্বশেষ একটি অংশ ক্রোমাটিন তন্তু। নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং ক্রোমাটিন তন্তু, এইগুলো নিয়ে একটি নিউক্লিয়াস গঠিত হয়ে থাকে। আমরা একে একে জানব এগুলোর গঠন কেমন হয়ে থাকে। এই পাশে একটি চিত্র রয়েছে সাদা কালো, এই পাশে একটি কালার চিত্রে দেখানোর চেষ্টা করা হয়েছে। প্রতিটি নিউক্লিয়াসের চারিদিক দিয়ে প্রোটিন এবং লিপিড নির্মিত দ্বিস্তরী একটি ঝিল্লি দ্বারা আবৃত থাকে। ডাবল ঝিল্লি, এই একটি ঝিল্লি, একটি ডাবল ঝিল্লি দ্বারা আবৃত থাকে। একে বলা হয় নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেন। এই দুই আবরণের মাঝখানে বাইরের ঝিল্লি, এটা আউটার মেমব্রেন, ভেতরের ঝিল্লি যেটা সেটা ইনার মেমব্রেন বা অন্তঃস্থ মেমব্রেন। এই দুই ঝিল্লির মাঝখানে যে ফাঁকা স্থান থাকে একে পেরিনিউক্লিয়ার স্পেস বলা হয়। আর নিউক্লিয়াসের এই মেমব্রেনের চারিদিক দিয়ে, নিউক্লিয়ার এনভেলপের চারিদিক দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম কতগুলো ছিদ্র বিদ্যমান থাকে। একে নিউক্লিয়ার পোর বলে বা নিউক্লিয়ার রন্ধ্র বলে। এই নিউক্লিয়ার রন্ধ্রের ভিতরে কিন্তু আবার 8টি প্রোটিন গ্র্যানিউল বা 8টি প্রোটিনের দানা বিদ্যমান থাকে। নিউক্লিয়ার পোর বা রন্ধ্রের ভিতরে 8টি প্রোটিন গ্র্যানিউল বা 8টি প্রোটিন দানা বিদ্যমান থাকে। তার ভিতরে কেন্দ্রে একটা বড় প্রোটিন গ্র্যানিউল থাকে, এটিকে ট্রান্সপোর্টার বলা হয়। আর ট্রান্সপোর্টারকে নিউক্লিয়ার মেমব্রেনের সাথে যুক্ত করে রাখে যে প্রোটিন, তাকে অ্যাঙ্কার প্রোটিন বলা হয়। আর ওই 8টি প্রোটিনের দানা প্রোটিন ফাইবার দিয়ে পরস্পর যুক্ত থাকে এবং ফাইবার কেস গঠন করে। একটা তন্তু খাঁচা বা ফাইবার খাঁচা তৈরি করে 8টি প্রোটিন গ্র্যানিউলকে ছিদ্রের জায়গাতে নিউক্লিয়াসের ভেতরের দিকে ঝুলানো অবস্থায় রেখে দেয়। ওই প্রোটিন গ্র্যানিউলগুলো প্রয়োজনে সংকুচিত প্রসারিত হয়ে এই নিউক্লিয়ার ছিদ্রকে
নিউক্লিয়ার ছিদ্রকে উন্মুক্ত করতে এবং বন্ধ করে দিতে সহায়তা করে। আর নিউক্লিয়ার রন্ধ্র কী কাজ করে? নিউক্লিয়াসের ভেতরে যে বস্তুগুলো তৈরি হয় সেই বস্তুগুলো প্রয়োজনে নিউক্লিয়াসের অভ্যন্তর থেকে সাইটোপ্লাজমের মধ্যে পাঠিয়ে দেয়। আবার সাইটোপ্লাজমের কোনো প্রয়োজনীয় বস্তুকে যদি নিউক্লিয়াসের ভেতরে নেওয়ার প্রয়োজন হয় তাহলে নিউক্লিয়ার রন্ধ্রটি খুলে গিয়ে সাইটোপ্লাজম থেকে সে বস্তুটা নিউক্লিয়াসের ভেতরে প্রবেশ করে। নিউক্লিয়াসের চারিদিক দিয়ে কিছু ক্ষুদ্র রাইবোজোমও বিদ্যমান থাকতে পারে। এই হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। অপর একটি নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভিতরে অপেক্ষাকৃত ঘন গোলাকার দানাদের যে অংশটি বিদ্যমান থাকে এটিকে বলা হয় নিউক্লিওলাস। বিজ্ঞানী ফন্টানা সর্বপ্রথম এই নিউক্লিওলাস আবিষ্কার করেন। এটার চারিদিক দিয়ে ঝিল্লি বিদ্যমান থাকে না, অর্থাৎ নিউক্লিওলাস ঝিল্লিবিহীন। নিউক্লিওলাসটি নিউক্লিয়াসের কোনো একটি ক্রোমোজোমের নির্দিষ্ট জায়গায় যুক্ত থাকে। যে জায়গায় যুক্ত থাকে সে অংশটাকে স্যাটেলাইট বলা হয়। আর যে ক্রোমোজোমের সাথে নিউক্লিওলাসটি যুক্ত থাকে তাকে স্যাট ক্রোমোজোম বলা হয়। ওই জায়গায় কিছু জিন রয়েছে যা নিউক্লিওলাস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিউক্লিওলাসে কিছু তন্তু, কিছু ম্যাট্রিক্স এই উপাদানগুলো বিদ্যমান থাকে। আর নিউক্লিওলাস কী কাজ করে? এটি আরএনএ তৈরি করে, আর আরএনএ বিশেষত প্রোটিন তৈরিতে ভূমিকা পালন করে। এই হচ্ছে নিউক্লিওলাস। এবারে নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের অভ্যন্তরে ঘন, স্বচ্ছ, দানাদার জেলি সদৃশ বা জেলির মতো যে পদার্থ রয়েছে তাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এটার মধ্যে অন্যান্য আরও কিছু পদার্থ, এনজাইম, কোএনজাইম, আরএনএ ইত্যাদি বিদ্যমান থাকে। নিউক্লিওপ্লাজম কী কাজ করে? নিউক্লিওপ্লাজম বোঝাই যাচ্ছে যে নিউক্লিয়াসের অভ্যন্তরে যে নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু এগুলোকে ধারণ করে। আরেকটি অংশ বাকি রইল ক্রোমাটিন তন্তু। প্রতিটি নিউক্লিয়াসের ভিতরে কোষ যখন অবিভাজিত অবস্থায় থাকে, বিভাজিত না হয়, তখন স্থির অবস্থায় কোষের নিউক্লিয়াসের ভেতরে কিছু জালিকাকার গঠন বিদ্যমান থাকে। একে বলা হয় ক্রোমাটিন তন্তু। কিন্তু যখন কোষ বিভাজন শুরু হয় তখন কিন্তু ক্রোমাটিন তন্তুটা, এই জালিকাকার ন্যায় গঠনটি, তখন এই ক্রোমাটিন তন্তু বা জালিকাকার ন্যায় গঠনটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে গিয়ে নির্দিষ্ট প্রজাতির নিউক্লিয়াসে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমে রূপান্তরিত হয়ে যায়। যেমন এটি যদি মানুষের দেহকোষের নিউক্লিয়াস হয় তাহলে কিন্তু এই ক্রোমাটিন থেকে 23 জোড়া ক্রোমোজোম সৃষ্টি হবে। ক্রোমোজোমের গঠন কেমন? ক্রোমাটিন তন্তুর কিন্তু আবার দুটো অংশ থাকে। এক অংশ ইউক্রোমাটিন, একগুলো হেটারোক্রোমাটিন। যে অংশে জিন বেশি বিদ্যমান থাকে সেটি ইউক্রোমাটিন, আর জিন কম বিদ্যমান থাকে সেটি হেটারোক্রোমাটিন। আর ক্রোমোজোম যেহেতু তৈরি করে ইউক্রোমাটিন, এই ক্রোমাটিন তন্তু, কাজেই ক্রোমাটিন তন্তু তথা ক্রোমোজোম মূলত ডিএনএ এবং হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন এইগুলো দিয়ে গঠিত হয়ে থাকে। কাজেই পরোক্ষভাবে বলা যায় যে আসলে ক্রোমাটিন তন্তু কী দিয়ে গঠিত হয়ে থাকে? ডিএনএ, হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন ইত্যাদি দিয়ে সাধারণত ক্রোমোজোম গঠিত হয়ে থাকে। এখন ক্রোমোজোম কী কাজ করে? ক্রোমোজোমের ভিতরে যেহেতু ডিএনএ রয়েছে, কাজেই ডিএনএ বংশগতির বৈশিষ্ট্য ধারণ এবং বহন করে, এটি মূল কাজ। আবার যেহেতু ডিএনএ রয়েছে কাজে ডিএনএ আরএনএ তৈরি করে, আরএনএ প্রোটিন সংশ্লেষণে ভূমিকা পালন করে। এইভাবে মূলত ক্রোমোজোম বংশগতির বৈশিষ্ট্যের ধারক বাহক হিসেবে কাজ করে এবং প্রোটিন সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই চারটি অংশই আসলে একটি নিউক্লিয়াসের গুরুত্বপূর্ণ অংশগুলো, যা নিয়ে একটি পরিপূর্ণ নিউক্লিয়াস গঠিত হয়ে থাকে। এখন এর কাজ কি? নিউক্লিয়াসের কাজ কি? নিউক্লিয়াসকে ব্রেইন অফ দ্য সেল বলা হয়, অর্থাৎ কোষের মস্তিষ্ক বলা হয়। তো কেন নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়? আমাদের যেমন মস্তিষ্ক আমাদের সমস্ত কাজকে নিয়ন্ত্রণ করে, তদ্রূপ এই নিউক্লিয়াসই কোষের যাবতীয় জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে।
যেহেতু নিউক্লিয়াস কোষের যাবতীয় জৈবনিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে, এই কারণে কিন্তু নিউক্লিয়াসকে কোষের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয়। আবার নিউক্লিয়াস যেহেতু কোষের সমগ্র কার্যাবলী নিয়ন্ত্রণ করে, তাই কিন্তু নিউক্লিয়াসকে কোষের পরিচালকও বলা হয়। আবার যেহেতু নিউক্লিয়াস থেকে সমগ্র কার্যাবলী নিয়ন্ত্রিত হয়, তাই নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বা কোষের প্রাণও বলা হয়। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কেন নিউক্লিয়াসকে মস্তিষ্ক বলা হয় কোষের, কেন কোষের পরিচালক বলা হয়, এটি আলাদাভাবে অনুধাবনমূলক অর্থাৎ খ নাম্বারের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া আমরা দেখলাম বংশগতির বৈশিষ্ট্য ধারণ করে, বহন করে, আরএনএ উৎপন্ন করে, প্রোটিন সংশ্লেষণে ভূমিকা পালন করে ইত্যাদি। তাহলে কাজের গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা বললাম। এই নিয়ে আমাদের নিউক্লিয়াসের গঠন কেমন, কি কাজ করে, এগুলো নিয়ে আমাদের জানা বিশেষ দরকার, যেটা তোমাদের ক নাম্বার জ্ঞানমূলক, খ নাম্বার অনুধাবনমূলক, বিশেষত গ নাম্বারে প্রয়োগমূলকের জন্য এটি একটা মোস্ট ইম্পর্টেন্ট। শুধু চিত্র আঁকানো আসতে পারে, হয়তো ঘ নাম্বারে গিয়ে অর্থাৎ উচ্চতর দক্ষতার ক্ষেত্রে গিয়ে বলা হলো উদ্দীপকের অঙ্গাণুটির গঠন ও কাজ বিশ্লেষণ করো। সেই ক্ষেত্রে গঠন ও কাজের জন্য আমরা যেভাবে আলোচনা করলাম মোটামুটি সংক্ষিপ্ত, একটু আরেকটু প্রয়োজনে সংক্ষিপ্ত করে গ ঘয়ের মতো করে প্রস্তুতি নেওয়া এবং চিত্রটা চিহ্নিতভাবে আঁকানোর প্র্যাকটিস করা, এইটা তোমাদের জন্য খুবই আসলে একটা মোস্ট ইম্পর্টেন্ট অংশ। এমনকি নিউক্লিয়াস অংশটি মেডিকেলের অ্যাডমিশন, ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা সব দিক দিয়েই নিউক্লিয়াসের প্রস্তুতিটা অত্যন্ত ভালো করে নেবা। তোমাদের সফলতা আসুক এই কামনা করে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।